হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের বিচ্যুতি নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা তোমাদের সাথে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্র, এক্সপেরিমেন্ট এবং বিভিন্ন রকম কিওয়ার্ড এগুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকে একদম আমরা বংশগতির পার্ট 3তে চলে এসেছি, শেষ পর্যায়ে। সেখানে আমরা সূত্রের বিচ্যুতি এবং কিছু জেনেটিক ডিসঅর্ডার মানে মেন্ডেলিয়ান ডিসঅর্ডার নিয়ে আলোচনা করব। চলো দেখা যাক, লেটস স্টার্ট। তো মেন্ডেল তার সূত্রে বলেছিলেন কি, যে মেন্ডেল তার সূত্রে বলেছিলেন ল অফ ডমিনেন্স মানে প্রকটতার সূত্র। প্রকটতার সূত্র তিনি কি বলেছিলেন? প্রকটতার সূত্র প্রকটতার সূত্রে বলেছিলেন, যদি একটি প্রকট বৈশিষ্ট্যের অ্যালিল আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের অ্যালিল যদি একসাথে থাকে, তাহলে কি হবে? সব সময় প্রকট বৈশিষ্ট্যটি প্রকাশিত হবে। একটি প্রকট বৈশিষ্ট্যের অ্যালিল, প্রকট জিনের অ্যালিল আর প্রচ্ছন্ন জিনের অ্যালিল যদি পাশাপাশি থাকে, তবে কি হবে? প্রকট বৈশিষ্ট্যটি প্রকাশিত হবে, প্রচ্ছন্নকে সে কি করবে? চাপিয়ে রাখবে, সাপ্রেস করে রাখবে। তো এখানে দেখো, ক্যাপিটাল টি লম্বা বৈশিষ্ট্য প্রকট বৈশিষ্ট্য, আর স্মল টি বেটে বৈশিষ্ট্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের জন্য অ্যালিল। তো এদের দুজন যখন, এই দুটো অ্যালিল যখন রয়েছে একসাথে, তখন তোরা কি করবে? তখন যে জীবগুলো তৈরি হবে তারা সবাই হয়ে যাবে লম্বা। আমরা আপাততভাবে ফিনোটিপিক্যালি তাদের লম্বা দেখতে পাবো। এটা মেন্ডেল বলেছিলেন। তো কিছু কিছু ক্ষেত্রে এবার দেখা যাচ্ছে কি না, তার মানে হচ্ছে ধরো সংকর বৈশিষ্ট্য সবসময় কি হয়? সংকর বৈশিষ্ট্য হোমোজাইগাস সংকর বৈশিষ্ট্যর ক্ষেত্রে কিন্তু সবসময় প্রকট বৈশিষ্ট্যটি দেখা যায়। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যখন হবে, যেমন ধরো স্মল টি যখন হবে, তখনই কিন্তু তোমার যখন হোমোজাইগাস অবস্থায় থাকবে, তখন কি হবে? এদেরটা প্রকাশিত হবে। আর প্রকট বৈশিষ্ট্য হোমোজাইগাস অ্যান্ড হেটারোজাইগাস দুটো অবস্থাতেই প্রকাশিত হবে। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য শুধু এটা হোমোজাইগাস, দেখো একই রকম অ্যালিল, একই প্রকৃতির অ্যালিল হোমোজাইগাস বলেছিলাম আগে, আর এটা হেটারোজাইগাস। প্রকট বৈশিষ্ট্য বা প্রকট জিন হোমোজাইগাস হেটারোজাইগাস দুটো ক্ষেত্রেই প্রকাশিত হবে। বাট যে প্রচ্ছন্ন রয়েছে জিন, সে শুধুমাত্র হোমোজাইগাস অবস্থায় প্রকাশিত হবে। তো এবার একটা কিছু ব্যতিক্রমী সূত্রের এই ব্যতিক্রমী কিছু ঘটনাও দেখা যায়। যেমন বিজ্ঞানী কার্ল কোরেন্স দেখালেন কি, যে 4 o'clock, তোমরা ফুলটা সবাই দেখে থাকবে, তোমাদের বাড়িতেই আছে, আশেপাশেও রয়েছে। 4 o'clock বা সন্ধ্যা মালতী, বা যাকে বলা হয় মিরাবিলাস জলাপা, সন্ধ্যা মালতী, বা বলতে পারি আমরা মিরাবিলাস জলাপা, এই প্রজাতির ফুলটির ক্ষেত্রে কিন্তু মেন্ডেলের প্রকটতার সূত্র ব্যতিক্রম দেখা যায়। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু একটা অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়, সম্পূর্ণ প্রকটতা এখানে দেখা যায় না। কিরকম? তোমরা সবাই দেখবে যে ফুলটা একটা সাদা রঙের হয়, একটা লাল রঙের হয়, একটা গোলাপি রঙের হয়। এই ফুলটা 3 রঙের হয়, সাদা, লাল, গোলাপি। এবার তোমাদের আমি বলছি, যেমন বিশুদ্ধ লাল, বিশুদ্ধ লাল
অর্থাৎ ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, তার সাথে ক্রস করানো হয়েছে বিশুদ্ধ সাদা, তাকে স্মল আর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। বিশুদ্ধ লালের সাথে বিশুদ্ধ সাদা করা হলো, এরা হলো পি জনু বা প্যারেন্টাল জনু। তাহলে এদের ক্ষেত্রে কি দেখা যাবে, গ্যামেট কি হবে, এদের ক্ষেত্রে গ্যামেট হবে ক্যাপিটাল আর সেম টাইপের স্মল আর। তো তাহলে দেখা যাচ্ছে কি ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর, এটা হলো F1 জনু বা ফার্স্ট ফিলিয়াল জেনারেশন বা প্রথম অপত্য জনু। তো এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে সবাই ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর। মেন্ডেলের ক্ষেত্রে মেন্ডেল যখন বলেছিলেন যে একটা প্রকট বৈশিষ্ট্য যাকে আমরা ক্যাপিটাল লেটার দিয়ে রিপ্রেজেন্ট করছি, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, দুজনের যদি ক্রস করানো হয় বিশুদ্ধ, তাহলে F1 জেনারেশনে যারা হবে, যে সকল জীব তৈরি হবে, তারা কি হবে, তারা প্রত্যেকেই সংকর কি হবে, প্রত্যেকেই সংকর প্রকট হবে। প্রকট বৈশিষ্ট্যটা হবে কিন্তু সংকর হবে তারা, জেনোটিপিক্যালি, ফেনোটিপিক্যালি তারা কিন্তু প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হবে। কিন্তু এই ফুলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে সংকর তৈরি হলো, সংকর জীব যারা তৈরি হলো, তারা প্রত্যেকেই গোলাপি, প্রত্যেকেই কিন্তু গোলাপি, ফেনোটিপিক্যালি তারা গোলাপি কালারের ফুল। ঠিক আছে, গোলাপি কালারের ফুল মানে লাল সাদা, লালটা কিন্তু নিজেকে সম্পূর্ণ প্রকাশিত করতে পারেনি, যার ফলত কি হয়েছে, সম্পূর্ণ প্রকাশিত না হওয়ার জন্য কিন্তু লালে যখন ফেডেড হয়ে যায় তখন কি হয়ে যায়, গোলাপি কালারটা চলে আসে। তো এবার যখন আবার F1 জেনারেশনের সাথে আমি এটা একটু ইরেজ করছি, F1 জেনারেশনে ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর দুজনেই কি, দুজনেই হলো গোলাপি, দুজনেই হচ্ছে গোলাপি। এদের মধ্যে আবার স্বপরাগযোগ ঘটানো হলো, তাহলে কি দেখা যাবে, তাহলে এর গ্যামেট হলো ক্যাপিটাল আর স্মল আর, এর গ্যামেট হলো ক্যাপিটাল আর স্মল আর। তো মেন্ডেলের প্রথম সূত্রটা ল অফ সেগ্রিগেশন, পৃথকীকরণের সূত্রটা তোমরা একটু খেয়াল করবে যে জীবের যে অ্যালিলগুলো যখন জীব কোষে যখন এটা যখন পরস্পর মিলিত হয়ে যায়, কিন্তু গ্যামেট গঠনকালে প্রত্যেকে আলাদা আলাদা হয়ে যায়, পৃথক হয়ে যায়, এটাকে বলা হয় পৃথকীকরণের সূত্র বা ল অফ সেগ্রিগেশন। তো দেখো তাহলে সবাই গ্যামেটগুলো আলাদা হয়ে গেল, এবার কি করলো, এবার ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট মানে গ্যামেটগুলো আলাদা হয়ে গেল, কিন্তু নেক্সট জেনারেশনে যখন আবার জীব তৈরি হবে তখন ওরা নিজেদের মধ্যে সম্ভাব্য সকল প্রকার সমন্বয় পুনর্বিন্যস্ত হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে দেখা যায় কি হচ্ছে, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর, স্মল আর স্মল আর। দেখো তাহলে কি হচ্ছে এখানে, দেখো তাহলে এ হলো কি, এ হলো লাল, মানে লাল হচ্ছে এর ফুলের রং, এরা দুজনে কি হয়ে যাচ্ছে, গোলাপি, আর এরা হচ্ছে সাদা। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি, ফেনোটাইপিক যদি অনুপাত দেখি, তাহলে কি হবে, লাল ইস্টু গোলাপি ইস্টু সাদা, যদি ফেনোটাইপিক্যালি দেখি 1:2:1, এটাই ফেনোটাইপিক অনুপাত এবং এটাই জিনোটাইপিক অনুপাত। তাহলে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, যে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকর জননের ক্ষেত্রে আমি বলছি এটা, যে ফেনোটাইপিক অনুপাত আর জিনোটাইপিক অনুপাত একই রকম হবে, কোনো রকম আলাদা নেই, যেটা
প্রকটতা সূত্র, মেন্ডেলের সূত্রের যেটা বলছে যে ফেনোটাইপিক আর জিনোটাইপিকগুলো আলাদা, কিন্তু অসম্পূর্ণ প্রকটতা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনো রকম আলাদা নেই ব্যাপারটা। তাহলে এই জিনিসটাই হলো অসম্পূর্ণ প্রকটতা। যদি তোমাদের প্রশ্ন আসে যে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের একটি ব্যতিক্রম বলো, সেটি হলো অসম্পূর্ণ প্রকটতা। এবং যদি বলে অসম্পূর্ণ প্রকটতা তোমরা দেখাও, কি করে অসম্পূর্ণ প্রকটতা মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম কিভাবে হলো বিষয়টি আলোচনা করো। আমি যেভাবে করলাম সেভাবে করতে পারো, আর তোমরা চেকার বোর্ড করেও এটা করতে পারো, সেটাও আরো ভালো হবে। বেশ, তাহলে অসম্পূর্ণ প্রকটতা আমাদের কমপ্লিট হলো। এবার আমরা যাব নেক্সট টপিকে। নেক্সট টপিকটা হলো কিছু জিনগত রোগ। আমরা একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। তো কিছু জিনগত রোগ, জিনগত রোগ নিয়ে আলোচনা করব। বেশ, জিনগত রোগ নিয়ে আলোচনা করবার আগে আমি একটা জিনিস তোমাদের ক্ষেত্রে বলে দিই। সেটা হলো, যেহেতু আমাদের ক্লাস 10 ওয়েস্ট বেঙ্গল বোর্ড, তো জিনগত রোগের ক্ষেত্রে আমাদের 3টে রোগ আমাদের সিলেবাসে আছে। 3টে রোগ, সেই 3টে রোগই কিন্তু যে সিলেবাসে রয়েছে এরা কিন্তু জেনেটিক রোগ, আর মানে জিনগত রোগ, কেউ ক্রোমোজোমগত রোগ নয়। তোমরা কিন্তু কেউ গুলিয়ে ফেলবে না যদি কখনো মাল্টিপল চয়েস বা সত্য মিথ্যা আসে যে থ্যালাসেমিয়া একটি কি একটা বলতে পারে তোমার 6 ক্রোমোজোম বাহিত রোগ, একটা অপশন দিতে পারে তোমার যেমন ধরো জিনগত রোগ, একটা অপশন দিতে পারে ক্রোমোজোমগত রোগ। যখন অপশন দিল তখন তোমাদের কিন্তু টিক দিতে হবে কি এটা জিনগত রোগ, ঠিক আছে, না এটা ক্রোমোজোমগত রোগ, না এটা 6 ক্রোমোজোমগত রোগ। যদি এরকম কোনো ব্যাপার থাকে তোমরা এটা পরিষ্কার জেনে নাও যে জিনগত রোগ আর ক্রোমোজোমগত রোগ কিন্তু দুটো আলাদা। তো দেখো আজকে আমরা আলোচনা করব জিনগত রোগ। এবং এই জিনগত রোগ তোমাদের বইতে যেগুলো রয়েছে সেগুলো সবই হলো মেন্ডেলিয়ান ডিসঅর্ডার। মানে মেন্ডেলের যে সূত্র ছিল যে বংশ পরম্পরায় কি হবে সঞ্চারিত হবে বৈশিষ্ট্যগুলো, দ্যাট মিনস জিনগত কোনো রোগ থাকলেও সেটা বংশ পরম্পরায় সঞ্চারিত হবে বা হওয়ার চান্স রয়েছে, সেটা কিন্তু সেটাই তোমাদের বইতে রয়েছে। জিনগত রোগ বলতে বলতে অনেক রকমেরই আছে, সেটা কিন্তু মেন। তো জিনগত রোগের মধ্যে তোমার রয়ে গেছে, আরেকটা কথা বলে দিই, জিনগত রোগ যেটা বলতে যাচ্ছিলাম একটু আলোচনা করলাম। জিনগত রোগ জিনগত রোগে যদি বলি মেন্ডেলিয়ান জিনগত রোগ। তার মধ্যে তোমাদের আছে থ্যালাসেমিয়া, তোমাদের আছে হিমোফিলিয়া, তোমাদের আছে বর্ণান্ধতা। এগুলো তো সবই মেন্ডেলিয়ান জিনগত রোগ, দ্যাট মিনস এগুলো বংশ পরম্পরায় কিন্তু কি হচ্ছে, এটা বংশ পরম্পরায় বিভিন্ন প্রজন্ম, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে সঞ্চারিত হচ্ছে। তার প্রথমে আমরা বলে নিই, তোমরা যখন ক্লাস 12-এ পড়বে, যারা সায়েন্স নিয়ে যদি পড়ো, তখন সেখানে কিন্তু তোমার ইনক্লুডিং আছে ক্রোমোজোমগত রোগ। এই ক্রোমোজোমগত রোগ একটু আলোচনা একটুখানি বলে দিই। ক্রোমোজোমগত রোগ তোমাদের লাগবে না হয়তো, কিন্তু ক্রোমোজোমগত রোগের মধ্যে তোমার রয়েছে যেমন ধরো ক্রাইবুচার্ড সিনড্রোম, যেমন রয়েছে ক্লাইনফেল্টার সিনড্রোম, ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি রয়েছে। সেগুলো কিন্তু তোমাদের সিলেবাসে নেই। এগুলো হচ্ছে ক্রোমোজোম, মানে ক্রোমোজোমের সংখ্যা বা ক্রোমোজোমের গঠনের যদি কোনো ত্রুটি ঘটে, দ্যাট মিনস মিউটেশন বলে যেটা, তাহলে কিন্তু ক্রোমোজোমের ত্রুটি ঘটে বা সংখ্যা বা গঠনের যদি কোনো ত্রুটি ঘটে তাহলে কিন্তু এটা হয়, যেটা মিউটেশন নয়। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে,
ক্রোমোজোমের জিনের মিউটেশনের ফলে কিন্তু এই রোগগুলো দেখা যাচ্ছে। জিনের মিউটেশন মানে একটি জিনের কোনো জিনটা চেঞ্জই হয়ে গেল পুরোপুরি, জিন চেঞ্জ হওয়ার পরে কিন্তু যেটা জিন যেহেতু কি করছে প্রোটিনকে কোড করছে, তাহলে সেই প্রোটিনটাও ঠিকঠাক তৈরি হচ্ছে না, ঠিক আছে। জিন চেঞ্জ হয়ে এমন হয়ে গেল যে সেখানে প্রোটিন তৈরি হলো না। আবার জিন যখন চেঞ্জ হয়ে এমন একটা জিন তৈরি করলো, বেস তৈরি হলো, যেখানে কি হলো তোমরা জানো, বেস সম্পর্কে জানো, ডিএনএ এমন একটা বেস মানে মিউটেশন ঘটে এমন একটা বেস তৈরি হলো যে বেসটা যখন প্রোটিন কোড করছে এটা অন্য প্রোটিন কোড করছে, হয় প্রোটিন তৈরি হচ্ছে না, নইলে এমন প্রোটিন তৈরি করছে যেটা অ্যাবনর্মাল প্রোটিন, যা এই দুটো কারণে কিন্তু তৈরি হচ্ছে কি মেন্ডেলিয়ান ডিসঅর্ডার বা মেন্ডেলিয়ান জিনগত রোগ। দেখো থ্যালাসেমিয়া আমি একটু আলোচনা করে নিই, পরপর বলবো সব। তার আগে বলি যে মেন্ডেলিয়ান জিনগত রোগ দু ধরনের হচ্ছে। একটা হলো অটোজোমাল, একটা হলো অটোজোমাল ডিসঅর্ডার। অটোজোমাল ডিসঅর্ডার। আর একটা হলো সেক্স লিঙ্কড ক্রোমোজোম ডিসঅর্ডার। অটোজোমাল ডিসঅর্ডার কি না, অটোজোমাল ডিসঅর্ডার হচ্ছে আমাদের দেহজ কোষগুলোকে আমরা অটোজোম বলি, আর সেক্স ক্রোমোজোম মানে যে কোষগুলোর মধ্যে কি হচ্ছে, যে কোষগুলো থেকে অ্যাকচুয়ালি গ্যামেট তৈরি হচ্ছে সেগুলোকে বলা হচ্ছে কি, সেগুলোকে বলা হচ্ছে সেক্স ক্রোমোজোম, এবং সেই সেলগুলোকে বলা হচ্ছে কি জননমাত্রিক কোষ বলা হচ্ছে। তো অটোজোমাল ডিসঅর্ডার হচ্ছে অটোজোম বা অটোজোমাল ক্রোমোজোমে, মানে দেহজ ক্রোমোজোমে যদি কোনো বৈশিষ্ট্য হয়, যেই ক্রোমোজোমগুলো অ্যাকচুয়ালি আমাদের দেহের বিভিন্ন রকম মানে ফেনোটিপিক্যালি বলো যত ধরনের বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যগুলোকে ক্যারি করছে। আর সেক্স লিঙ্কড ডিসঅর্ডার, সেক্স ক্রোমোজোমে যদি কোনো প্রবলেম হয় তবে কি হচ্ছে, সেক্স ক্রোমোজোমের প্রবলেমের জন্য সেটা মায়ের থেকে ছেলে মেয়ে বা পিতার বলে ছেলে মেয়েদের মধ্যে আসছে, এরকম ভাবে আসছে, ঠিক আছে। এটা কিন্তু সেক্স ওয়াইজ হচ্ছে, কখনো কখনো ছেলেদের ক্ষেত্রে সবসময় হচ্ছে, কখনো কখনো মেয়েরা ক্যারিয়ার হচ্ছে, বা মেয়েরা বাবা মা যদি দুজনেই যদি ক্যারিয়ার হন, বা বাবা মা যদি একজন ক্যারিয়ার আর একজন যদি আক্রান্ত হন, তাহলে কিন্তু মেয়েরা হচ্ছে। মেয়েদের ক্ষেত্রে চান্স কম, ছেলেদের ক্ষেত্রে চান্সটা অনেক বেশি। এটা সেক্স ক্রোমোজোমের ক্ষেত্রে। অটোজোমের ক্ষেত্রে দুজনেই সমানভাবে কি হচ্ছে, রোগাক্রান্ত হচ্ছে। এবার অটোজোমাল ডিসঅর্ডারে আবার দু রকম হয়, দেখো একটা হলো ডমিনেন্স রিসেসিভ। সেক্স লিঙ্কের ক্ষেত্রে এরাও ডমিনেন্স আর রিসেসিভ হয়। আচ্ছা, তাহলে অটোজোমাল ডিসঅর্ডার ডমিনেন্স রিসেসিভ হয়। কখন ডমিনেন্স থাকে, যেমন ধরো যখন প্রকট বৈশিষ্ট্যটা মানে প্রকট জিনটা যখন থাকছে, তখন যদি সেই প্রকট জিনটা যদি কোনো রোগ বহন করছে, তখন সেটা হয়ে যাচ্ছে ডমিনেন্স অটোজোমাল ডিসঅর্ডার, জেনেটিক ডিসঅর্ডার। আর যখন প্রচ্ছন্ন জিনটা যখন হোমোজাইগাস অবস্থায় থাকছে, সেই প্রচ্ছন্ন জিন হোমোজাইগাস অবস্থায় থাকার ফলে যে রোগটা হচ্ছে, তখন তাকে বলা হবে অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। ওকে, আরেকবার বলে নিই যে প্রকট জিনে যখন সেই রোগের জিনটা বহন করছে, প্রকট জিনটা যখন রোগটা বহন করছে, তখন কি হচ্ছে, তখন সেই জিনটা দ্বারা প্রকাশিত ডিসঅর্ডারটাকে আমরা বলবো অটোজোমাল ডমিনেন্স ডিসঅর্ডার। এটা হেটেরোজাইগাস অবস্থায় বা হোমোজাইগাস অবস্থাও হতে পারে। তোমরা জানো যে হেটেরোজাইগাস বা হোমোজাইগাস দুটো ক্ষেত্রে প্রকাশ পায়। আর প্রচ্ছন্নতা কি হচ্ছে, শুধুমাত্র হোমোজাইগাস অবস্থাতে হচ্ছে এবং এটা প্রচ্ছন্ন জিনের মধ্যে থাকছে, তাহলে এটা অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। এরকম একটা অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডারই হচ্ছে থ্যালাসেমিয়া। আর সেক্স লিঙ্কড ক্রোমোজোম ডিসঅর্ডার, এটাও দুটো, ডমিনেন্স এন্ড রিসেসিভ। সেক্স লিঙ্কড ডিসঅর্ডারের ক্ষেত্রে ডমিনেন্স রিসেসিভ নেই, সরি একটু ভুল হয়ে গেল। এক্ষেত্রে ডিসঅর্ডার, এক্ষেত্রে রোগটা রয়েছে, একটা হচ্ছে হিমোফিলিয়া, বর্ণান্ধতা।
কালার ব্লাইন্ডনেস। বেশ, তো আগে আমরা থ্যালাসেমিয়াটা নিয়ে আলোচনা করি, তারপর বাদ বাকি দুটো নিয়ে করব। থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া কি? থ্যালাসেমিয়াটা এখন আরো বেশি আচ্ছা শোনা যাচ্ছে। থ্যালাসেমিয়া কি? থ্যালাসেমিয়াতে হিমোগ্লোবিন কমে যাচ্ছে, থ্যালাসেমিয়াতে হিমোগ্লোবিন কমে যাচ্ছে, মানে রক্ত শূন্য হয়ে যাচ্ছে, সে আরবিসির সংখ্যা কমে যাচ্ছে, আরবিসিটা খুব তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে, জন্ডিস দেখা যাচ্ছে ইত্যাদি। এবং দীর্ঘদিন যদি ব্লাড সাপ্লাই যদি ঠিকঠাক করে না দেওয়া হয়, তার বডিতে ট্রান্সফিউশন না হয়, তাহলে কি হবে? সে পেশেন্ট মারা যাবে। তো থ্যালাসেমিয়ার ক্ষেত্রে যেটা হচ্ছে, আমরা জানি যে আমাদের হিমোগ্লোবিন, হিম আর গ্লোবিন প্রোটিন দিয়ে তৈরি। হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন হিমোগ্লোবিন, হিম প্লাস গ্লোবিন। হিম হলো আয়ন গঠিত যৌগ। তো হিমটা তো আলাদা, হিমটা বডির মধ্যে থাকছে, রিসাইকেল হচ্ছে হিমটা, কিন্তু এই যে গ্লোবিন প্রোটিনটা, এটা কিন্তু আমাদের বডির মধ্যে তৈরি হচ্ছে এবং একটা সময় গিয়ে এটা কি হচ্ছে? ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু হিমটা রিসাইকেল হচ্ছে আমাদের বডিতে। তো গ্লোবিন প্রোটিনটা যেটা আমাদের শরীরে তৈরি হচ্ছে, নিশ্চয়ই আমি বলেছিলাম যে জিন কিন্তু প্রোটিন কোড করে, মানে জিন কি করবে? ডিএনএ, যে ডিএনএ থেকে আরএনএ করবে, মানে জিন মানে ডিএনএ, ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন তৈরি হবে। তার মানে গ্লোবিন প্রোটিনটা তৈরি হওয়ার জন্য, গ্লোবিনের প্রোটিন তৈরি হওয়ার জন্য যে জিনটা, সেটা আমাদের শরীরে রয়েছে এবং সেটা অটোজোমে আছে। গ্লোবিন প্রোটিন তৈরি হওয়ার জন্য জিনটা আমাদের শরীরে আছে এবং অটোজোমে আছে। এবার ধরো এই গ্লোবিন প্রোটিন দুটো কি হয়? দুটো পলিপেপটাইড নিয়ে তৈরি হয়। আমি তোমাকে বলে দিই, তোমাদের যে প্রোটিন সবসময় পলিপেপটাইড দিয়ে তৈরি হয়। ধরো প্রোটিন, একটা প্রোটিনের স্ট্রাকচার যদি ধরো, একটা প্রোটিন কি হচ্ছে? একটা প্রোটিন, ঠিক আছে? প্রোটিনের এটা যদি গ্লোবিন প্রোটিন ধরি আমরা, তাহলে কি হচ্ছে? গ্লোবিন প্রোটিনটা দুটো পলিপেপটাইড নিয়ে তৈরি হচ্ছে। একটা হলো আলফা পলিপেপটাইড, আর এটা হলো বিটা পলিপেপটাইড। আলফা পলিপেপটাইড আর বিটা পলিপেপটাইড, এই দুটো নিয়ে তৈরি হচ্ছে। তো আলফা পলিপেপটাইড তৈরির জন্য যে জিনটা, সেটা আমাদের ক্রোমোজোম নাম্বার 16-তে আছে, 16। আলফা পলিপেপটাইড তৈরির জন্য যে জিনটা, সেটা ক্রোমোজোম নাম্বার 16-এ আছে। দেখো, এটার জন্য রয়েছে ক্রোমোজোম 16 এই জিনটা। আর বিটা পলিপেপটাইড তৈরির জন্য যে জিন দরকার, জিনটা দায়ী, সেই জিনটা রয়ে গেছে কোথায়? সেই জিনটা রয়ে গেছে ক্রোমোজোম নাম্বার 11। ওকে, এইবার কোনো কারণে সেই জিনের কি হয়েছে? সেই জিনটা যেই বেসগুলো দিয়ে তৈরি, জিন মানে তো ডিএনএ, তো ডিএনএ তো বেস দিয়ে, নাইট্রোজেনাস বেস দিয়ে তৈরি, তো যেই বেসটা দিয়ে তৈরি, সেই বেসটা কখনো কোনো কারণে একটা বেস কি হয়ে গেছে? মিউটেশন ঘটে গেছে। মিউটেশন ঘটার পরে সেটা কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? বা ডিলিশন হয়ে গেছে। তার ফলে কি হচ্ছে? ডিলিশন হওয়ার ফলে কি হচ্ছে? এটা অ্যাবনর্মাল একটা প্রোটিন তৈরি হচ্ছে। এটা এক্ষেত্রে আলফা পলিপেপটাইডটা অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে যদি ক্রোমোজোম 16-এ যদি কোনো মিউটেশন হয়। আর ক্রোমোজোম 11-এ যদি কোনো মিউটেশন হয়, তাহলে বিটা পলিপেপটাইডে একটা অ্যাবনর্মালিটি চলে আসছে। এবার আলফা পলিপেপটাইডে যদি অ্যাবনর্মালিটি আসে, সেটা জন্য যখন যে হিমোগ্লোবিনটা তৈরি হচ্ছে, হিমোগ্লোবিনটা কি হচ্ছে? এই হিমোগ্লোবিনটা একটু অ্যাবনর্মাল শেপ হয়ে যাচ্ছে এবং হিমোগ্লোবিনটা কি হচ্ছে? অক্সিজেন ক্যারি করতে পারছে না এবং ফ্র্যাজাইল, মানে খুব সহজেই ভেঙে যাচ্ছে। যেখানে একটা হিমোগ্লোবিন অ্যাকচুয়ালি গড় আয়ু, আর মানে হিমোগ্লোবিন তো আরবিসি দিয়ে তৈরি, আরবিসি তৈরি করে, তো আরবিসির গড় আয়ু যদি 120 দিন হয়, সেক্ষেত্রে এটা কিন্তু প্রায় 50% কমে যাচ্ছে গড় আয়ু। তার মানে খুব সহজেই ভেঙে যাচ্ছে, তৈরি হচ্ছে আর ভেঙে যাচ্ছে, তৈরি হচ্ছে আর ভেঙে যাচ্ছে। এবং এই কারণে কি হচ্ছে? বডি কিন্তু ধীরে ধীরে রক্ত শূন্য হয়ে পড়ছে, মিনস কল অ্যানিমিয়া, এবং তার সাথে সাথে জন্ডিস, এবং সিভিয়ার টাইপের জন্ডিস হচ্ছে। তো আলফা পলিপেপটাইডে যদি কোনো প্রবলেম হয়, মানে ক্রোমোজোম 16-এর মিউটেশনের ফলে, কোনো একটা বেসের বা জিনের মিউটেশনের ফলে, তো তখন যে থ্যালাসেমিয়াটা হচ্ছে তাকে বলা হবে থ্যালাসেমিয়া মাইনর। তাকে বলা হবে থ্যালাসেমিয়া মাইনর। আমি একটু ঠিক করে লিখে দিই,
আমাদের বুঝতে সুবিধা হবে যে আলফা পলিপেপটাইড তৈরি হচ্ছে কোথা থেকে? আলফা পলিপেপটাইড তৈরি হচ্ছে না ক্রোমোজোম 16 থেকে। সেখানে যদি কোনো অ্যাবনর্মালিটি আসে, সেখানে যদি কোনো মিউটেশন আসে, মিউটেশন হলো তখন কি হলো? মিউটেশন মানে অ্যাবনর্মাল চেঞ্জ, মানে হঠাৎ চেঞ্জ হয়ে গেল, অ্যাব্রাপ্ট চেঞ্জ যাকে বলে মিউটেশন। ভালো হতে পারে, মন্দ হতে পারে, এটা মন্দ নিয়ে আলোচনা করছি আমরা। তো সেখানে কি হচ্ছে? ক্রোমোজোম 16 মিউটেশনের ফলে আলফা পলিপেপটাইড তৈরি হলো। আলফা পলিপেপটাইডের অ্যাবনর্মালিটির জন্য তৈরি হয়ে গেল কি? আলফা পলিপেপটাইড অ্যাবনর্মালিটি তৈরি হয়ে গেল থ্যালাসেমিয়া মাইনর। অনেকটা পড়া আছে, একটু স্পিডে চালাই আমি, তাহলে অসুবিধা হয়ে যাবে। আর ক্রোমোজোম 11 এর মিউটেশন যদি ঘটে, ক্রোমোজোম 11 এর যদি মিউটেশন ঘটে, তাহলে অ্যাকচুয়ালি বিটা পলিপেপটাইড থ্যালাসেমিয়া মেজর, থ্যালাসেমিয়া মেজর। তো তারপরে দেখা যাচ্ছে থ্যালাসেমিয়া মাইনর, মানে অল্প, মানে ততটা পরিমাণে রোগটা প্রকাশ পাচ্ছে না। থ্যালাসেমিয়া মেজর হচ্ছে বিটা পলিপেপটাইডের অ্যাবনর্মালিটির জন্য। এবং হিমোগ্লোবিনটাই এমন একটা শেপ হয়ে যাচ্ছে যে হিমোগ্লোবিনটা অক্সিজেন ক্যারি করতে পারছে না আর সহজেই ভেঙে যাচ্ছে। এই দুটো প্রবলেম হচ্ছে। তো কি হচ্ছে দেখো, লক্ষণ কিরকম? অতিরিক্ত আয়রন জমা থাকবে, আর হাড়ের ভঙ্গুরতা বেড়ে যাবে, প্লীহার অতিবৃদ্ধি হবে, আর বৃদ্ধি ব্যাহত হবে। যে বাচ্চার হবে তার বৃদ্ধি ব্যাহত হয়ে যাবে। বেশ, আমরা এবার নেক্সট যে জেনেটিক ডিসঅর্ডার, যেটাকে বলবো আমরা হিমোফিলিয়া, হিমোফিলিয়াতে চলে যাচ্ছি। তো এটা এমন একটা জেনেটিক ডিসঅর্ডার না, যেখানে কি হবে, সামান্য কেটে ছিঁড়ে গেলে, মানে আমাদের যেমন সামান্য কেটে যাচ্ছে, কেটে যাবার ঠিক যতটা সময় লাগে, 3-4 মিনিট সময় লাগে, তারপরে সেই জায়গাটা কি হচ্ছে, রক্ত জমাট বেঁধে যাচ্ছে। এবং রক্ত জমাট বাঁধার কারণটাই হচ্ছে, রক্ত জমাট বেঁধে একটা কি তৈরি করছে, একটা প্লাক। যখন কোনো পাইপে যখন হঠাৎ করে জল, মানে ফুটো হয়ে গিয়ে জল বেরোতে থাকে, তখন কি হয়, আমরা কোনো কিছু আঠালো কিছু জিনিস দিয়ে কি করি, সেটাকে মুখটাকে আটকে দিই, সেই ফুটোটাকে বা সেই কোর্সটাকে আমরা আটকে দিই। তো ঠিক একই জিনিস আমাদের ব্লাড ক্লটিং বা ঘটাচ্ছে, যে আমাদের কোথাও যদি আমাদের উন্ড হচ্ছে, কাটা কেটে যাচ্ছে, তো সেখানে কি হচ্ছে, ব্লাডটা ক্লট করে যাচ্ছে। ক্লট মানে একটা মন্ড পাকিয়ে যাচ্ছে। মন্ডটা পাকিয়ে, সে মন্ডটা দিয়ে কি করছে, সে পাইপটা, মানে আমাদের রক্তবাহী যেখানে ফুটো হয়ে যাচ্ছে, সেই পাইপটাকে ওরা কি করছে, সিল করে দিচ্ছে। এটা হচ্ছে ব্লাড ক্লটিং এর উদ্দেশ্য বলতে পারো। তো এই ব্লাড ক্লটিং এর জন্য কি হচ্ছে, আমাদের বডি থেকে ব্লাডটা বেরিয়ে যাচ্ছে না। কিন্তু হিমোফিলিয়ার ক্ষেত্রে কিন্তু ব্লাড ক্লটিংটা হচ্ছে না, বা ব্লাড যাকে বলে তঞ্চন, রক্ত তঞ্চনটা কিন্তু হচ্ছে না। কেন রক্ত তঞ্চনটা হচ্ছে না? যে রক্ত তঞ্চন হতে গেলে অনেকগুলো কি লাগে, অনেকগুলো উৎসেচক, প্রোটিন, এগুলো লাগে। তো সেই রক্ত তঞ্চন হতে গেলে সেই উৎসেচক প্রোটিনের মধ্যে যদি কোনো একটা অনুপস্থিত থাকে, কোনো একটা প্রোটিন যদি অনুপস্থিত থাকে, প্রোটিন মানেই উৎসেচক, মানে উৎসেচক অ্যাকচুয়ালি প্রোটিন দিয়েই তৈরি। তো কোনো একটা প্রোটিন যদি অনুপস্থিত থাকে, তবে কিন্তু কি হবে, ওই রক্ততঞ্চন প্রক্রিয়াটা কিন্তু তখন হবে না। একদম রক্ততঞ্চন প্রক্রিয়াটা একটা ঝর্ণার মতো, কাস্কেড সিস্টেমের মতো, মানে ঝর্ণার মতো যখন হচ্ছে কোনো একটা জায়গায় যদি কাটিং হয়ে যায় না, পুরো সিস্টেমটাই কিন্তু নষ্ট হয়ে যায়। তো হিমোফিলিয়াতে তাহলে কি হচ্ছে দেখো, হিমোফিলিয়াতে আমাদের দু ধরনের হিমোফিলিয়া দেখা যায় অ্যাকচুয়ালি, এবং এটি বলি কি সেক্স ক্রোমোসোম বাহিত রোগ। এবং সবসময় এটা মাথায় রাখবে, সেক্স ক্রোমোসোম বাহিত রোগ বললে অলওয়েজ সেটা এক্স ক্রোমোসোম বাহিত রোগই হবে। সেক্স লিঙ্ক বা এক্স লিঙ্ক ক্রোমোসোম বাহিত রোগ এটাকে বলা হয়। সবসময় এক্স ক্রোমোসোম হবে, কারণ ওয়াই ক্রোমোসোম ভীষণই ক্ষুদ্র, এবং ওতে জেনারেলি কোনো রকম জিন অ্যাকচুয়ালি বহন করে না। সেটা ওয়াই ক্রোমোসোমে যেটা থাকে সেটা একদম স্পেসিফিক্যালি কিছু থাকে, যেটা ওয়াই ক্রোমোসোমের জন্য। তো ওয়াই ক্রোমোসোম নেগলিজিবল। তো এক্স ক্রোমোসোমের মধ্যে যে জিনগুলো থাকে, সেই জিনের কোনো যদি ডিসঅর্ডার হয়, তবে সেটাকে
এক্স লিঙ্কড ডিসঅর্ডার, জেনেটিক ডিসঅর্ডার বলবো আমরা, যার একটা হলো হিমোফিলিয়া। তো হিমোফিলিয়াতে কি হয়, হিমোফিলিয়াতে কি হচ্ছে দেখো, দু ধরনের আছে, আমি একটু শর্টে লিখছি, হিমোফিলিয়া এ আর হিমোফিলিয়া বি। ঠিক আছে, এই যে হিমোফিলিয়া এ, এই হিমোফিলিয়া এ এই ক্ষেত্রে কি ঘটছে, এক্ষেত্রে আমাদের যে ক্লটিং ফ্যাক্টর মানে তঞ্চন ঘটায় যে ফ্যাক্টর, সেই ক্লটিং ফ্যাক্টর 8, মানে ফ্যাক্টরটার নাম হচ্ছে 8, 1 2 3 4 5 6 7 8 এর উপরে যাচ্ছে, 9 10 11 12, 12টা ফ্যাক্টর আছে। তার মধ্যে ফ্যাক্টর 8, এই ফ্যাক্টর 8ই হচ্ছে কি, যদি অনুপস্থিত হয়ে যায় তবেই তোমার কিন্তু কি হয়ে যাবে, হিমোফিলিয়া হয়ে যাবে। তাহলে ফ্যাক্টর 8 এর জন্য কিন্তু হিমোফিলিয়া হবে, যাকে বলা হচ্ছে কি ফ্যাক্টর 8, এবং এটা হচ্ছে এই 8 ফ্যাক্টরটা একটা প্রোটিন, এটা একটা প্রোটিন ফ্যাক্টর 8, ফ্যাক্টর 8 একটা প্রোটিন, সেই প্রোটিনটা যে জিন এনকোড করছে সেই জিনের মিউটেশনের ফলে কিন্তু ফ্যাক্টর 8টা তৈরি হচ্ছে না। কোথাও একটা সেন্সিবল একটা প্রসেস এই প্রোটিন তৈরি হওয়া ফ্রম জিন। তো এই সেন্সিবল প্রসেসের কোথাও যদি একটা মানে একদম কি বলবো টাইনি মিস্টেক হয় না, তো তাহলে কি হবে, পুরো প্রোটিনটাই তৈরি হবে না, এত অ্যাবনর্মালিটি চলে আসবে যে অ্যাবনর্মাল প্রোটিনটা কিছু হবেই না। তো হিমোফিলিয়া এ ফ্যাক্টর 8 এর অনুপস্থিতির জন্য হয়েছে, এবং এক্ষেত্রে তাহলে যদি নেই, কোথাও কেটে গেলে সাথে রক্ত হতেই থাকে, চলতেই থাকে রক্তপাত, সহজে মানে বন্ধই হচ্ছে না। তো এই হিমোফিলিয়া একে আবার বলা হয় রাজকীয় হিমোফিলিয়া বা রয়্যাল হিমোফিলিয়া। কেন রাজকীয় বলা হয়? রাজকীয় হিমোফিলিয়া বলা হয় এই কারণে যে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার বডিতে কিন্তু, মানে ভিক্টোরিয়ার যে প্রত্যেকটা সেলের যে এক্স ক্রোমোজোমের মধ্যে কিন্তু এটা পাওয়া গেছে উনি একজন আক্রান্ত, হিমোফিলিয়া আক্রান্ত। ঠিক আছে, কারণ আমি একটা কথা বলে দিই, দেখো এক্স মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে এক্স ওয়াই। তো মেয়েদের ক্ষেত্রে যদি দুটোর ক্ষেত্রে, হিমোফিলিয়ার ক্ষেত্রে যদি মেয়েদের ক্ষেত্রে যদি দুটোতেই যদি আক্রান্ত হয়, তবেই মানে দুটোতেই যদি দুটো ক্ষেত্রে দুটো অ্যালিলি যদি আক্রান্ত বহন করে, মানে রোগ বহন করে, তবেই কিন্তু সে মেয়েটি আক্রান্ত হবে। আদারওয়াইজ যদি একটাতে ক্যারি করে আর একটা যদি স্বাভাবিক থাকে, তবে কিন্তু সে ক্যারিয়ার, বাহক না, কিন্তু সে রোগ মানে পেশেন্ট। কিন্তু ছেলেদের ক্ষেত্রে যেহেতু একটা এক্স ক্রোমোজোম আছে, ওদের একটা এক্স ক্রোমোজোমের মধ্যেই যদি রোগটি থেকে থাকে, তবে কিন্তু সে কিন্তু কি হয়ে যাচ্ছে, সর্বদাই রোগ। ছেলেদের ক্ষেত্রে হয় স্বাভাবিক, নয় রোগাক্রান্ত। ছেলেদের ক্ষেত্রে কখনো বাহক হওয়ার কোনো চান্স নেই, যেহেতু ওর দুটো এক্স ক্রোমোজোম ওদের নেই। কিন্তু মেয়েদের ক্ষেত্রে 3টে কন্ডিশন আছে, একটা স্বাভাবিক, একটা বাহক বা কেরিয়ার, আরেকটা হলো সেটা হলো কি রোগাক্রান্ত বা পেশেন্ট, যেটা যাকে বলছি আমরা। তো রাজকীয় হিমোফিলিয়ার কুইন ভিক্টোরিয়া কিন্তু তিনি কিন্তু একদম পেশেন্টই ছিলেন, এবং তার বিবাহ সূত্রে যত রাজার ফ্যামিলির সাথে যত তাদের যোগাযোগ হচ্ছে, বিবাহ সূত্রে যত ঘটেছে তাদের মধ্যে, তো তাতে কি হয়েছে, তাদের সবার ক্ষেত্রেই কিন্তু এই যে ফ্যাক্টর 8 অনুপস্থিতির যে বিষয়টা, সেটা কিন্তু ছড়িয়ে গেছে, এবং যত হিমোফিলিয়া ওই সেই রয়্যাল ফ্যামিলিতে দেখা যাচ্ছে, সবটাই কিন্তু হিমোফিলিয়া এ, এবং এই কারণে কিন্তু এই হিমোফিলিয়া এ কে নামই দিয়ে দেওয়া হয়েছে রাজকীয় হিমোফিলিয়া। আরেকটা আছে হিমোফিলিয়া বি, সেখানে ফ্যাক্টর 8 উপস্থিত থাকে। তাহলে কোন ফ্যাক্টরটা অনুপস্থিত থাকছে? সেখানে অনুপস্থিত থাকে ফ্যাক্টর 9, সেখানে অনুপস্থিত থাকছে ফ্যাক্টর 9 বা ক্রিসমাস ফ্যাক্টর। তো ফ্যাক্টর 9 অনুপস্থিতির জন্য কি হয়ে যাচ্ছে, ফ্যাক্টর 9 অনুপস্থিতির জন্য আরেকটা স্টেপ, যে স্টেপটা ফ্যাক্টর 9 কাজ করছে, সেই স্টেপটা হচ্ছে না, পুরো সিস্টেমটাই হচ্ছে না, হিমোফিলিয়া বি হচ্ছে না। হিমোফিলিয়া বি আর হিমোফিলিয়া এ দুটো হচ্ছে এক্স লিঙ্কড বাহিত একটা রোগ। এবার আমি তোমাদেরকে একটা ছোট্ট একটা কিছু দুটো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন যাকে বলে আর কি লাইফ সায়েন্সে কিছু দেখাচ্ছি। যেমন স্বাভাবিক পুরুষ আর বাহক মহিলা, স্বাভাবিক পুরুষ আর বাহক মহিলা,
এরকম হচ্ছে দেখো। স্বাভাবিক পুরুষ, আমি বলেছি যে মেনরা মানে পুরুষরা কিন্তু দুটো স্থিতি থাকবে, হয় স্বাভাবিক নয় আক্রান্ত। ঠিক আছে, তাহলে স্বাভাবিক পুরুষ, স্বাভাবিক পুরুষ তার কি হচ্ছে আর আক্রান্ত মহিলা। স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে, স্বাভাবিক পুরুষ যদি হয় তখন তার সেক্স ক্রোমোসোমটা কেমন হবে? এক্স ওয়াই। ঠিক আছে, আর এর ক্ষেত্রে সেক্স ক্রোমোসোমটা কিরকম হবে? আক্রান্ত মহিলা যে, তার ক্ষেত্রে সেক্স ক্রোমোসোমটা হয়ে যাবে হিমোফিলিয়া, আক্রান্ত হলে স্মল এইচ, আর স্বাভাবিক থাকলে ক্যাপিটাল এইচ। যেহেতু আক্রান্ত তাই দুটো এক্স ক্রোমোসোমে কিন্তু আক্রান্ত থাকতে হবে, তবেই সে আক্রান্ত হবে। দুটো এক্স ক্রোমোসোমে কিন্তু কি হবে? মিউটেশন থাকতে হবে, তবেই সে কিন্তু আক্রান্ত হবে মহিলাদের ক্ষেত্রে। এদের যখন এদের মধ্যে যখন বিবাহ হচ্ছে তখন এদের ছেলেমেয়েরা আদৌ বহন করছে, কতটা বহন করছে সেটা এবার একটু দেখে নিই। যেমন যদি হয়, যদি আমি দেখি তাহলে এর গ্যামেট ক্ষেত্রে কি হচ্ছে, এর গ্যামেট হচ্ছে এইবার তাহলে হয়ে যাচ্ছে এক্স, এক্ষেত্রে হচ্ছে এক্স ক্যাপিটাল এইচ, এক্স স্মল এইচ। এই একটা অপত্রিত হয়ে একজন এরকম হতে পারে, আরেকজন এক্স এইচ এক্স ওয়াই, চান্স আছে 50% চান্স হয়ে গেল। চারজনের মধ্যে কিন্তু দুজন কিন্তু মেয়ে, এবং দুজন মেয়ের মধ্যে কিন্তু দুজনেই কেরিয়ার। ঠিক আছে, এরপর ছেলেদের ক্ষেত্রে দেখছি, ছেলেদের ক্ষেত্রে কি হয়ে যাবে দেখো, এক্স স্মল এইচ ওয়াই, এক্স স্মল এইচ ওয়াই। তার মানে 50% মেয়ে আর 50% ছেলে। 50% মেয়ে হবে ক্যারিয়ার মানে বাহক, আর 50% ছেলে যারা হচ্ছে তারা সবাই কিন্তু আক্রান্ত থাকছে। কারণ হচ্ছে ওদের যে ছেলেদের ক্ষেত্রে যে একটা মজার বিষয়, যে এক্স ক্রোমোসোমটা থাকে ওটা তো শুধুমাত্র মায়ের কাছ থেকেই আসে, আর ওয়াই ক্রোমোসোমটা তো বাবার কাছ থেকে আসে। তো যেহেতু মা আক্রান্ত, মার দুটো এক্স ক্রোমোসোমে যেহেতু রোগটি রয়ে গেছে, তারপরে ছেলেরা কিন্তু আক্রান্ত হয়ে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে। তাহলে এখানে হয়ে গেছে এরা দুজন বাহক, এরা দুজনই আক্রান্ত। যদি তোমাদের ক্ষেত্রে এরকম কোনো কোশ্চেন আসে তোমরা একটু ভালো করে দেখো। এরকম তোমরা আরো দুটো করে রাখবে, একটা হলো আক্রান্ত পুরুষ তার সাথে স্বাভাবিক মহিলা, স্বাভাবিক পুরুষ তার সাথে বাহক মহিলা, আর আক্রান্ত পুরুষ তার সাথে বাহক মহিলা। ঠিক আছে, এরকম তিনটে আরো করে রাখবে তোমরা। তো নেক্সট যে জেনেটিক ডিজিজটা, সেটাতে চলে যাই। লাস্ট ডিজিজ আমাদের এটা হলে আমাদের বংশগতি চ্যাপ্টারটা কমপ্লিট হবে। সেই ডিজিজটা হলো বর্ণান্ধতা। বর্ণান্ধতা যাকে ইংরেজিতে বলা হয় কালার ব্লাইন্ডনেস। কালার ব্লাইন্ড মানে বর্ণ চিনতে পারে না।
মানে কি বলা যাবে, মানে বর্ণান্ধতার এখানে বলতে আমাদের বলছি যেটা যে এক্স লিঙ্কড ডিজিজের ছেলেরাই সবচেয়ে বেশি আক্রান্ত হয়, এবং ছেলেদের ক্ষেত্রে বর্ণান্ধতা বেশি দেখা যায়। কেউ সবুজ চিনতে পারে না, কেউ লাল চিনতে পারে না, এরকম ইত্যাদি ইত্যাদি বিষয়। তো বর্ণান্ধতাতেও ঠিক তাই একই জিনিস, যে এখানে কি হচ্ছে, ধরো আমাদের যে চোখে দু রকমের কোষ আছে, একটা হলো রড কোষ, একটা হলো রড কোষ, একটা হলো কোন কোষ। তো রড কোষ রডের মতো শেপ, রড কোষ রডের মতো শেপ, কোন কোষ কোণের মতো শেপ। তো রড কোষ কি করে, আমাদের রড কোষ আমাদের মৃদু আলো, মানে হঠাৎ করে কারেন্ট অফ হয়ে গেল, চারপাশে অন্ধকার দেখছো, ধীরে ধীরে কিন্তু তুমি তারপরে কিন্তু কি করতে পারছো, চারপাশটা দেখতে পাচ্ছ। এই আলো বা কারো কম আলোতে যখন তখন কিন্তু রড কোষ আমাদের দেখতে সাহায্য করে। আর কোন কোষ হলো আমাদের উজ্জ্বল আলো ও বর্ণ দেখতে সাহায্য করে। কোন কোষ উজ্জ্বল আলো ও বর্ণ দেখতে সাহায্য করে। এবার একটা মজার বিষয় হলো, আমাদের কোষগুলো তো কিছু না কিছু প্রোটিন, কিছু প্রোটিন, ভিটামিন ইত্যাদি দিয়ে তো তৈরি। তো মানে যেটা হচ্ছে কোষের ক্ষেত্রে কোন কোষ কি, কোন কোষ হলো তোমার প্রোটিন দিয়ে তৈরি। কোন কোষে কি আছে, কোন কোষ হচ্ছে প্রোটিন, একটা প্রোটিন রয়েছে, যে প্রোটিনটা হলো তোমার ফোটপসিন। ফোটপসিন নামক একটা রকম প্রোটিন থাকে, ফোটপসিন প্রোটিন আছে, একটা রঞ্জক আর একটা প্রোটিন, এই দুটো নিয়ে তৈরি। এক্ষেত্রেও তাই, রড কোষের ক্ষেত্রেও তাই, যে রঞ্জক আর প্রোটিন। এই প্রোটিনটা কি প্রোটিন, প্রোটিনটা হচ্ছে নাম হলো ফোটপসিন। ও এখানে রোডপসিন থাকে, এক্ষেত্রে ফোটপসিন। আচ্ছা, আর ফোটপসিন কি করছে, ফোটপসিন রঞ্জকের সাথে মিলিত হয়ে গিয়ে আমাদেরকে কিন্তু বর্ণ দেখতে সাহায্য করছে। তো এই জন্য আমরা সবুজ, যখন রঞ্জক থাকছে তখন আমরা সবুজ রঞ্জকের সাথে ফোটপসিন, তখন আমরা সবুজ বর্ণ চিনতে পারছি। লালের ক্ষেত্রে এরকম লাল রঞ্জক প্লাস ফোটপসিন, লাল বর্ণ চিনতে পারছি। যখন কি হয়, আর এই যে রঞ্জকগুলো, এই রঞ্জকগুলো তৈরিতে এবার এই যখন কি হচ্ছে, যখন এই রঞ্জক, প্রোটিন ইত্যাদি ইত্যাদি যখন থাকছে, যখন রঞ্জক আর প্রোটিনের সাথে যখন বাইন্ড করে থাকছে, যখন প্রোটিন তৈরিতে যখন কোনো জেনেটিক্যাল প্রবলেম হচ্ছে, প্রোটিনটা ঠিকঠাক তৈরি হচ্ছে না, সেক্ষেত্রে তার ফলে কি হচ্ছে, আমরা পুরোপুরিভাবেই কিন্তু আর সেই বর্ণটা দেখতে পাচ্ছি না, যেটা হয়ে যাচ্ছে কি একটা বর্ণান্ধতা তৈরি হয়ে যাচ্ছে। যেমন যখন তৈরি হচ্ছে, যখন ধরো লাল বর্ণ যখন চিনতে পারছে না, তখন বলা হচ্ছে প্রোটোনোপিয়া। যখন সবুজ বর্ণ চিনতে পারছে না, তখন বলা হচ্ছে ডিউটেরোনোপিয়া। হ্যাঁ, তো এরকম তো আলাদা আলাদা নাম আছে। তা কেন এটা হচ্ছে, সে একই জিনিস, একই, সবই এক্স ক্রোমোজোমের মধ্যে রয়েছে, তার মানে বোঝা যাচ্ছে এটা এক্স ক্রোমোজোমের মধ্যে রয়েছে। যেহেতু সেক্স ক্রোমোজোম মধ্যে মানে রয়েছে, সেক্স ক্রোমোজোম বলতে এক্স ক্রোমোজোমকেই বোঝায় মেনলি। তো এক্স ক্রোমোজোমের মধ্যে থাকার জন্য এটা কিন্তু ছেলে মেয়ের ভ্যারিয়েশনে কিন্তু আলাদা আলাদা রকম হচ্ছে, এবং সেটা বলেছি আমি তোমাদের যে ছেলেরাই বেশি আক্রান্ত হচ্ছে বর্ণান্ধতাতে। তো যদি এবারে যদি একটা পরিষ্কার একটা তোমাদের একটা ট্রি দেখাই, ফ্যামিলি ট্রি একটা ছোট্ট পার্টটা যদি দেখাই বর্ণান্ধতা দিয়ে, তাহলে আরো ক্লিয়ার হবে তোমাদের। জাস্ট প্যারেন্টাল জেনারেশন আর এফওয়ান জেনারেশন যেমন দেখাচ্ছে। যেমন ধরো বর্ণান্ধ পিতা ও স্বাভাবিক মহিলা। বর্ণান্ধ পিতা, তোমরা এখন বুঝতে পারছো তাহলে কি থাকবে। অ্যাকচুয়ালি কালার ব্লাইন্ডনেস এর ক্যাপিটাল সি আর হচ্ছে সি প্লাস। সি প্লাস মানে হচ্ছে স্বাভাবিক, আর যদি আমি শুধু সি নিই তাহলে সেটা হলো বর্ণান্ধতার জিন। আচ্ছা, বর্ণান্ধ পিতা, স্বাভাবিক মহিলা। ক্রস, এক্ষেত্রে তাহলে বর্ণান্ধ পিতা যদি হয় তাহলে হয়ে যাবে নিশ্চয়ই এক্স ক্রোমোজোমের রয়েছে বর্ণান্ধতার জিনটা, ওয়াই। এক্ষেত্রে রয়েছে স্বাভাবিক বলে সি প্লাস, স্বাভাবিক প্লাস। হিমোফিলিয়ার ক্ষেত্রে কিন্তু আলাদা ছিল, ক্যাপিটাল স্মল, এক্ষেত্রে প্লাস উইদাউট প্লাস, ঠিক আছে। তো এবার যখন এদের গ্যামেট কিরকম তৈরি হবে,
দেখো নেক্সট জেনারেশনটা কি তৈরি হয় তাহলে। এক্ষেত্রে হচ্ছে, এক্ষেত্রে হলো একই 50% মেয়েরা ক্যারিয়ার, 50% মেয়ে বাহক। মেয়েরা 50% যে মেয়ে হচ্ছে হওয়ার চান্স রয়েছে, তাহলে সবাই কিন্তু বাহক। আর যে 50% ছেলে হওয়ার চান্স রয়েছে এরা কিন্তু সবাই স্বাভাবিক। তোমরা একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে পিতা যদি রোগাক্রান্ত হয় না আর মা যদি স্বাভাবিক থাকে, একটা পরিষ্কার জিনিস ভালো করে বুঝে নাও, যে পিতা যদি স্বাভাবিক থাকে, মা যদি, পিতা যদি রোগাক্রান্ত হয়, মা যদি স্বাভাবিক হয়, পিতা রোগাক্রান্ত মা স্বাভাবিক, তাহলে কিন্তু কোনো ছেলে আক্রান্ত হবে না। কারণ হচ্ছে পিতার যে এক্স ক্রোমোসোমটা আছে না, ওটা তো মেয়েদের ক্ষেত্রে চলে যাচ্ছে, তো ছেলেদের বডিতে আসবে না, কারণ সে ছেলেকে এটা কি দান করবে, সে ওয়াই দান করবে। তাহলে ছেলে কিন্তু কখনো রোগাক্রান্ত হবে না। কিন্তু যদি মা যদি হয় বাহক নয় রোগাক্রান্ত, রোগাক্রান্ত হলে তো সব ছেলেরাই, রোগাক্রান্ত হলে তো সব ছেলেরাই কিন্তু রোগাক্রান্ত হবে। কিন্তু যদি বাহক থাকে তবেই কিন্তু ছেলেদের মধ্যে 25% চান্স আছে যে তারা রোগাক্রান্ত হবে। তাহলে মায়ের ক্ষেত্রে যদি জেনেটিক রোগে মা যদি রোগাক্রান্ত বাহক হয়, তবে ছেলেদের ক্ষেত্রে আসার চান্স অনেকটা বেশি। আর বাবা যদি রোগাক্রান্ত হয়, তবে ছেলেদের ক্ষেত্রে কোনো চান্স নেই। এক্ষেত্রে দেখো মেয়েরা বাহক, কিন্তু মেয়েরাও কিন্তু রোগাক্রান্ত হতো, কোনো 25% চান্স থাকতো যদি মা যদি হতো বাহক। আর মা যদি রোগাক্রান্ত হতো, বাবাও যদি রোগাক্রান্ত, তবে তো কোনো চান্সই নেই। কিন্তু মা বাহক থাকলেও কিন্তু, মা যদি বাহক থাকতো তবে মেয়েদের মধ্যে 25% চান্স ছিল, আর ছেলেদের মধ্যেও 25% চান্স ছিল কিন্তু রোগাক্রান্ত হওয়ার। তো বেশ, আজকে তো আমাদের অসম্পূর্ণ প্রকটতা, মেন্ডেলিয়ান সূত্রের ব্যতিক্রম, জেনেটিক ডিসঅর্ডার, মেন্ডেলিয়ান ডিসঅর্ডার অ্যাকচুয়ালি, মেন্ডেলিয়ান ডিসঅর্ডারের 3টে রোগ নিয়ে আমরা আলোচনা করলাম। আবার পরের ভিডিওতে আমরা পরের টপিক নিয়ে আলোচনা করব, নেক্সট টপিক যেটা রয়েছে আমাদের সিলেবাসে। আজকের জন্য থ্যাংক ইউ।